ঘুরে আসি যে পর্ব জেলার বার্তায়, সেই পর্বে আজ আমরা হাজির হয়েছি দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ সুন্দরবনের মথুরাপুর ২ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ছত্রভোগ এলাকায়। এই ছত্রভোগ এর একটা নামকরণের রয়েছে ঐতিহাসিক এক কাহিনী। প্রথমত যে মন্দিরে বসে রয়েছি সেটা হচ্ছে মা ত্রিপুরা মন্দির, যেখানে সতীর বক্ষ পড়েছিল এই এলাকায়। আর তার পাশাপাশি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ভোগ রান্না হয়েছিল এই এলাকায়। আর সেই সমস্ত নামকরণ হয়ে এই এলাকার নাম হয়েছে ছত্রভোগ। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার এই পীঠ, এই যে আদ্যাপীঠ বা অন্যান্য যে পীঠগুলো রয়েছে, তার মধ্যে প্রাদুর্ভাব এবং আধিপত্য লাভ করেছে এবং গর্ব লাভ করেছে এই ত্রিপুরা সুন্দরী। আমরা পেয়েছি আমাদের সঙ্গে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত, বর্তমানে কথা বলবো এই ইতিহাস সম্পর্কে এবং আজকের এই ত্রিপুরা সুন্দরীর যে মন্দির, সেখানে কত মানুষের সমাগম বাড়ে। এই এলাকার মানুষ শুধু নন, পার্শ্ববর্তী এলাকার মানুষরা কি আসেন, কি অবস্থা, সমস্ত বিষয় নিয়ে চলো ঘুরে আসি পর্বে আমরা হাজির হয়েছি ত্রিপুরা সুন্দরীতে। নমস্কার আমাদের চ্যানেলে আসার জন্য। এই যে ত্রিপুরা সুন্দরী, এই মন্দিরের আবির্ভাব কোথা থেকে হলো, কি পরিস্থিতি, যদি ইতিহাসটা আমাদেরকে একটু বলেন। মা ত্রিপুরা সুন্দরীর আবির্ভাব বলতে দ্রুহুর ৬৪তম পুরুষ থেকে এই মন্দির ছোট ছিল, সেই মন্দির পুজো আস্তি করা হতো। তখন এত লোক সমাগম কিছুই ছিল না। তারপরে ধন্যমাণিক্য রাজা এইখানে রাজত্ব করতেন। তখন এখানে মা গঙ্গা যখন এখান থেকে সাগরে চলে যান, সেই সময় এসব ডুবে গেছিল। সেই ডুবে যাওয়ার পরে তখন এসব বন্যার দেখা যায়। তখন ধন্যমাণিক্য রাজা এই ত্রিপুরা সুন্দরীর আদি পীঠ ফেলে রেখে দিয়ে ত্রিপুরায় চলে যায়। সেখানে গিয়ে রাধা গোবিন্দর মন্দির তৈরি করেন। কিন্তু রাধা গোবিন্দর মন্দির তৈরি করলে কি হবে, মা খপ দিয়েছে যে আমার ওখানে ফেলে রেখে চলে এলি, তাহলে আমার উপায়টা কি হবে। সেই মন্দিরে উনি একটা ঠাকুর প্রতিষ্ঠান করে, কিন্তু ঠাকুরটা আসল পীঠ নয়। আসল পীঠ এই ত্রিপুরা সুন্দরী এখানে ছেড়ে দিয়ে গেছে। আর পঞ্জিকাতে তখন রাজরাজাদের কাণ্ড, যার ফলে রাজাদের কথা মতো ওইটা একটা পীঠ করে গেছে, কিন্তু এইটা হচ্ছে আদি পীঠ। তখনকার দিনে কোন রাজা ছিলেন? তখনকার দিনে রাজা ছিলেন ধন্যমাণিক্য, ওই চলে গেছেন। আর এখানে এই যে ঠাকুরমশাই দেখছেন মতিলাল, এইখানে যেমন এই ঠাকুরমশাই মতিলাল ইনিও মায়ের সেবা করেন। ত্রিপুরায় কিন্তু মতিলাল একই বংশধর, সেখানেও সেবা করেন মারে। আর এই ত্রিপুরার মন্দিরে আগে জাঁকজমক ছিল না, খুব মানে পাড়াগা টাইপের, তো সেই জন্যে জাঁকজমক ছিল না। এখন আস্তে আস্তে গ্রামের ছেলেরা কমিটি করে এই আস্তে আস্তে মানুষের কাছ থেকে, ব্রসিদের কাছ থেকে, বন্ধুবান্ধবের কাছ থেকে চেয়ে এই নিয়ে আর আজকের এই মন্দির আস্তে আস্তে সেজে উঠছে। হ্যাঁ, এখানে শনি মঙ্গলবার বিরাট মেলা হয়, পাঁঠা বলি হয়, গোপাল পুজো হয়, হ্যাঁ, সখী পুজো হয়, মায়ের ভোগ হয়। আর এখানে দোকানপাটটার বসে। হ্যাঁ, আর এখানে মায়ের মহা মেলা হয়, সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে, কিন্তু তিথির ফেরে সেই পূর্ণিমা সরে যায় আষাঢ় মাসে। যেমন এই বছর আষাঢ় মাসের ৫ তারিখে বৃহস্পতিবার মায়ের মহাভোগ, খিচুড়ি ভোগ, প্রচুর লোক হবে, অনেক পাঁঠা বলি হবে, মানুষই পাঁঠা। এই যে আজকে ত্রিপুরা সুন্দরী এই এলাকার যে ছত্রভোগ, হ্যাঁ, এই ছত্রভোগের নামকরণের পিছনে কি কোনো ইতিহাস রয়েছে? নামকরণের পেছনে ইতিহাস বলতে গেলে এক নম্বর তো মায়ের এই বুকের ছাতির হাড় পড়েছিল, এর জন্যেও ছত্রভোগ হতে পারে। আর একটা শ্রী চৈতন্যদেব তিনি যখন নীলাচলে চলে যান, তার আগে আমাদের এই দত্তের পুকুরের পাড়ে ওখানে মায়ের ভোগ, মহাপ্রভুর ভোগ রান্না করেছিলেন সেই ছাতা খাটিয়ে, যার ফলে ওটাও ওই দিয়েও ছত্রভোগ, যার ফলে দুটোর নামকরণে এইটা ছত্রভোগ ধাম। আপনাদের এই এলাকার যে পীঠ বলতে কি বোঝাচ্ছেন? পীঠ বলতে
আদি মায়ের দেহ থেকে একটা বস্তু অংশ, 51 পিঠের এক অংশ। একটা অংশ থেকে এই পীঠ। আচ্ছা, বলছি পঞ্জিকায় কি এই ত্রিপুরা সুন্দরীর পীঠ মানে নামকরণ কি কিছু রয়েছে? হ্যাঁ আছে, পঞ্জিকাতে আছে, ওখানে পায়ের পাতার আঙুল দেখাচ্ছে, কিন্তু পায়ের পাতার আঙুল নেই। হ্যাঁ, এখানে আদি পীঠ এইটাই হচ্ছে, ছেড়ে দিয়ে ধন্যমাণিক্য রাজা চলে গেছিলেন ওইখানে, কিন্তু ওখানে আদি পীঠটা ওখানে হবে কি সমাগম করে? বেশি পেয়েছে, সমাগম বেশি পেয়েছে বা সমষ্টিগত এলাকাটা পরিষ্কার পরিস্থিতি পেয়েছে। এখানে তো অত সেরকম অতটা জমজমাট ছিল না তো, যার কারণে এইটা অতটা ওই জায়গা কালীঘাট, তারাপীঠ এইসবগুলো স্ট্যান্ডার্ড পজিশন, স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে, ওটা কিন্তু আরো উন্নত মানের নামকরণটা বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ। সেই সময় যে মন্দিরটা, যে পীঠ পড়ার পরে যে মন্দির তখন কিরূপ ছিল? এইখানকার হ্যাঁ, মধ্যে হ্যাঁ, না, তখন কোনো মন্দির ছিল না, তখন ঝুপড়ি ছিল। ঝুপড়ি। হ্যাঁ, তখন তারপরে কি ঝুপড়ি হলো? ছিল। তারপরে আস্তে আস্তে গ্রামের লোকেরা আর একটুখানি বড় করলো, আবার মানে একটুখানি মায়ের ভেঙে একটা ওই চুর করে, স্মৃতি এইভাবে। উদ্দেশ্য পাওয়া যোগ্যে যেরকমভাবে পূজা আর্চা যাপন করা হয় সেইভাবে করেছে, করতে 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 পরস্পর পূর্বপুরুষ করে এসে এসে আজকের এই জায়গায় মোটামুটি দাঁড়িয়ে। মানে প্রথম থেকেই কি কোনো জমিদারদের হাতে ছিল না? ত্রিপুরার রাজমালাতে, হুম। ত্রিপুরার রাজমালাতে ভালো করে পড়লে দেখতে পাবেন যে ওটা পীঠ নয়, ওটা তৈরি করা আদি পীঠ, এইটাই ত্রিপুরায় রাজমালাতে আছে। মানে হ্যাঁ। পীঠ বলতে আমাদের দক্ষিণ 24 পরগনার মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুরের ছত্রভোগের এটাই হচ্ছে এটাই আসল পীঠ। আসল পীঠ। এবং 51 পিঠের এক পিঠ। এক পীঠ। হ্যাঁ। একটা বিষয় যে তখনকার দিনে যারা রাজা ছিলেন সেই সময় শাসন ব্যবস্থা কি ছিল? তখন ছিলেন কৃষ্ণচন্দ্র রাজা, শাসন ব্যবস্থা এখানে ভালোই ছিল, কিন্তু তখন তার এত উন্নয়ন হয়নি, যার ফলে তখন ছোটোখাটো অবস্থায় ছিল। তখন কৃষ্ণচন্দ্র রাজা রাজত্ব করতেন। এখন আদি গঙ্গা, মহাপ্রভুর লীলাচল এবং হ্যাঁ। ত্রিপুরা সুন্দরী, এর হ্যাঁ। মধ্যে মাহাত্ম্য কি রয়েছে? এর মধ্যে মাহাত্ম্য, আদি গঙ্গা, এইখান থেকে মা গঙ্গা বয়ে যায়, এইটা কিন্তু আদি কি বলবো বন্দর। এইখানে আগে ব্যবসা বাণিজ্য হতো, রাজারা এখানে ব্যবসা করতেন, এখান থেকে নৌকা কিংবা বজরার যাওয়া আসার রাস্তা পাওয়া গেছে এইখান থেকে। হ্যাঁ, তার যে একটা নিচু মতো একটা রাস্তা থাকে, সেই রাস্তা থেকে এমনকি বয়েও আছে, দেখবেন এটা একটা বন্দর, এখানে ব্যবসা বাণিজ্য আগের যুগে হতো। এমনি পাথর, নৌকার কাঠ ফাট হ্যাঁ। বিভিন্ন সব কিছু পাওয়া এগুলো যায়। পাওয়া আচ্ছা, তার যায়। স্মৃতি হ্যাঁ, আপনি হ্যাঁ। পাবেন, এইসব পাথর পড়ে আছে দেখছেন না, ওই পড়ে আছে, ওগুলো সব ওই একটা পড়ে আছে, বা আর একটা এখানে আছে মায়ের উৎসবের সময় যে ছোটো চারকোনায় পাথর আছে, এখানকার মানুষরা ওইটা নিয়ে মায়ের নমস্কার করে শক্তি করে দেখে, একটা আনন্দের ব্যাপারে। ত্রিপুরা সুন্দরীর মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কি ভক্তের সমাগম আরও বেড়েছে? না, ভক্তের সমাগমটা একটু কম ছিল। যেখান থেকে কমিটি হয়েছে, কমিটিটা হয়ে চারদিকে আমরা হ্যান্ডবিল, তারপরে বিল ছাপিয়ে মানুষের কাছে পাঠাতে দেওয়া, অনেকে মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দিয়ে পাঠিয়ে টাঠিয়ে তারপরে আস্তে 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 লোকের সমাগম মায়ের হওয়া প্রতি উদ্দেশ্যে অনেকে তো মায়ের কাছে অনেক অনেক কামনা করে আমাদের হিন্দু শাস্ত্রের ব্যাপারে। আমি এই ঠাকুরটাকে ভক্ত, আমি মায়ের কাছে কাঁদছি, বা আমার ছেলে দেবতার কাছে কাঁদছি যে মা আমার এই জিনিসটা করে দিলে আমি তোমার এই করে দেবো, ওই করে দেবো, এইরকমভাবে মনস্কামনা পূরণার্থে মাকে হ্যাঁ, ছলন ছলন দিয়ে। হ্যাঁ, ছলন দিয়ে মা যায়। সেই উদ্দেশ্যে মা প্রচুর জাগ্রত, খুব এবং জাগ্রত। এই যে উন্নয়ন যা কিছু সব কিন্তু মায়ের ওই মনস্কামনার্থে, যার যা মনস্কামনার মনস্কামনার্থে গতিও বেড়েছে, এবং পরস্পর মানে মায়ের খরচা উন্নয়ন হ্যান ত্যান বা যাবতীয় যা কিছু সব বাড়ার একমাত্রই মায়ের মনস্কামনার্থে, মায়ের গতিদের মনস্কামনা উদ্দেশ্যে। থেকে ব্রতীদের ওপর পূজা থেকে হচ্ছে। কিরকম রীতি রয়েছে? পূজার রীতি পূজা রীতি আপনার প্রতিদিন মায়ের ভোগ হয়, আমি 11টায় আসি, 1-1:30টার মধ্যে আমি মায়ের ভোগ পুজো করে নিত্য, আবার বিকেল সন্ধ্যা আরতি মায়ের হয়। আর এমনি সময় বারের টাইমে হয় 12:30, যেহেতু অনেক দূর দূরান্তে বতিরা আসে, তো দূরের একটু লোকগুলো দেরি করে মানে বসা হয় 12:30 থেকে। এবারে সমর্পণ আমরা 3:30, 4টে, 2:30 যেরকম মানে যত বতি সমাগম হওয়া যাবে হয়, সেইরকম সময় লাগে, সেই হিসেবে এই চালা ভর্তি হয়ে যায়, পুষ্পাঞ্জলি হয়, বা বলির ব্যাপার থাকলে মায়ের ওই হাড়ি কাঠ আছে সামনে, ওখানে বলির কি বলি হয়, প্রথা রয়েছে। এমনকি হ্যাঁ, এই বলি প্রথা সামনটা পুরো রয়েছে। গাড়ি পুজো বা হ্যান ত্যান বিভিন্ন রকম যার যার মনস্কামনার্থে থাকে। আচ্ছা, গাড়িও- গাড়ির অমাবস্যা বা হ্যাঁ, কোনো হ্যাঁ, অমাবস্যা হ্যাঁ, তিথিতে সব মায়ের মায়ের, হ্যাঁ, বিপত্তারিণী বার, কালী পুজো রাত্রিরে মায়ের যে জাগ্রত পুজো হয়, কালী পুজো রাত, কালী পুজোর অমাবস্যা পুজো, যে কালী পুজো আমাদের হয় শিব চতুর্দশী, চতুর্দশী বার, সন্ন্যাসী, মেলা। সন্ন্যাসীদের মেলা হয়, সেই যে সন্ন্যাসী শিব ওঠে হয়, এখানে। সন্ন্যাসী হয়, মায়ের শিবের সন্ন্যাসী যা হয়,
এখানে ঝাঁপের মেলা হয়, যেটা হয় আমাদের হিন্দু শাস্ত্র প্রথা যেগুলো আছে বা সব কিছু। গ্রামের যারা কোনো কিছু অনুষ্ঠান করুক না কেন এই মন্দিরের দর্শন নিয়েই তারা হ্যাঁ, সূচনা করে। হ্যাঁ হ্যাঁ পুজো আজও দেওয়া সেই বিশ্বাস সব ভক্তিতে চলছে। হ্যাঁ। সব যে যা মনস্কামনার্থে যাবে, এমনকি পড়ালেখার ব্যাপারে হলেও মায়ের কাছে আসে কলম বা এ করা, মানে যার যার মনের একটা ব্যাপার, লেখাপড়ার ব্যাপার দেখতেও মায়ের পায়ের ফুল নেওয়া বায়ান করা, যা কিছু করে মায়ের উদ্দেশ্য করে স্মরণ করে বতী, দূরের বতী হোক কাছের বতী হোক, যে কোনো বতী হোক। সতী মায়ের যে ছাতিটা পড়েছিল সেটা এখন বর্তমানের কি অবস্থা? কাউকে কি দর্শন করতে দেওয়া হয়? কেউ দর্শন করতে পারবে না, এমনকি ঠাকুরমশাই পর্যন্ত পারবে না। তাহলে ও এটা শোনা কথা, এটা জানি না যে ওর চোখে দেখা যাবে না, তাহলে চোখ অন্ধ হয়ে যাবে, সে জীবনের মতো শেষ। সেই থেকে ওর কেউ চোখে দেখতে পায় না। ওই যেভাবে সাজানো আছে ওর ওপরেই জল ফুলের মালা টালা দিয়ে এবং টিয়ে ওর ওপরে আচ্ছাদন করা হয়, দিয়ে চাদর আচ্ছাদন দেওয়া করে হয়, পুজো করা হয়। টওয়ালে দেওয়া হয়, বালিশ ওই আছে দেখেন, বালিশ আছে, কোনো বিছনা মতো উপর করা আছে, কিন্তু ওটা পুরো একদম সিল হয়। ওর সিঁদুর- ভেতরেই সিঁদুর মানে যা মাখিয়ে হয়ে করা ক্ষত আছে। বিক্ষত যা হবার, পুরোপুরি যত বছর যেরকম থাকবে ওইটাই, ওই আয়রন চেস্টটা পুরো একদম সিল, আয়রন চেস্ট সিল করা। আচ্ছা, একটা এটা সিংহাসন- কাউকে কোনো না, কিছু কেউ দেখতে আমার পাবে না। দেখতে পাবে না। আমি এসছি ধরুন 3 বছর বিগত, আমি সম্পর্কে আত্মীয় হই, মানে ওনার জামাই সম্পর্কে হই। এর আগে আমার শালা ওই যে শ্বশুরমশাই করে গেছেন গৌতম মতিলাল, দাদা শ্বশুর করে গেছেন, দাদা শ্বশুরের আরও আগে হ্যাঁ। তারাও করে গেছেন, পরস্পর এরকম পরস্পর পূর্বপুরুষ। পরস্পর পুজো করে আসে। মানে অ্যাকচুয়ালি পুরোহিত আছে বংশ বংশ পরম্পরায় পরম্পরায়। পুরোহিত। হ্যাঁ। এখানে অন্য কাউকে নিয়ে না, আসলে হবে না। অন্য কেউ পুজো করতেও পারবে না। এই মন্দিরে- এই যখন এনার শালাবাবু যখন মারা যায়, তার জন্য আমরা পাশের গ্রামে আমাদের ঠাকুরমশাই আছে, আসতে চায় না। তাদের বলেছিলাম যে আমাদের মন্দিরে পুজো করো। সে বলে না বাবা, আমরা ত্রিপুরা সুন্দরী পুজো করতে যেতে পারবো না। তারা কেউ রাজি হয়নি। মতিলাল ছাড়া মায়ের পুজো কেউ করতে পারে না। মায়ের পুজো বিঘ্ন হয়েছে বা তার কোনো বড় ঘটনা হয়েছে, এই রকম কোনো অভিজ্ঞতা আপনাদের কি রয়েছে যে পূজার কোনো বিঘ্ন হয়েছে তাতে যারা সেবা না, আগের থেকেও আমি শুনিনি, কেননা বিগত 22 বছর তো আমি চলাচল করছি এখানটায়, আমার শ্বশুরবাড়ির সম্পর্ক। তার আগে আমি কোনোদিন শ্বশুরের কাছ থেকে শুনিনি, বাট দিদি শাশুড়ি যে ছিলেন ঠাকুমা, এরকম বিঘ্নর ব্যাপারটা এটাও আমি আগে কোনোদিন শুনিনি, বা আমি এই 3 বছরে কোনো এরকম। মানে মায়ের কৃপায় এলাকা আজ কিন্তু অনেক উন্নতি, হ্যাঁ, অনেক সকলে উন্নতি, সকলে অনেক। উপকৃত প্রায়। সেই বিশ্বাস আর শুধু ভক্তিতে চাষি আসছে। কেন, এমনি বতি কেন, এখানে এই যে বড় বড় যে মাঠ দিয়ে দেখছেন না আশপাশে, যা চাষিরা অনেক আছে, তো এমনকি এই মায়ের ভোগ যে হয় নিজেদের সমর্থ মতো আনে। এছাড়া ভোগের ব্যাপার যেটা, আপনার গাছে যদি একটা ফসল, যে কোনো ফল বা ফসল যদি ফুল সিস্টেমও হয়, সেইটা আগে মায়ের এখানে আসবে। মায়ের মানে এখানে প্রথম যে হ্যাঁ, ফলনটা সেটা সে আগে পুষ্ট হোক বা না হোক, হ্যাঁ, সে ফল পুষ্ট হোক বা ফুল পুষ্ট হোক বা সবজি পুষ্ট হোক না হোক, মায়ের এখানে মায়ের অন্নভোগে আগে আসবে। দিয়ে তারপরে সে বাজারে যাবে কি নিজেরা খাওয়া দাওয়া করবে, সেটা পরের সেটা কথা। পরে। প্রতিদিন কি মাকে ভোগ দিতে হয়? প্রত্যেক- হ্যাঁ, প্রতিদিন মায়ের অন্নভোগ হয়। মায়ের অন্নভোগ প্রতিদিন, এবং সব রকম, সবটাই সব। আমিষ না নিরামিষ? নিরামিষ আমি সব। নিরামিষ হবে। ইনি তো মা কালী। আচ্ছা, শুধু ছত্রভোগ এলাকার মানুষরা কি মাকে নিয়ে মাতোয়ারা হয়ে থাকে, না, না। নাকি আশেপাশের অনেক মানুষ? অনেক অনেক মানুষ আমাদের এখানে রায়দিঘি থেকে, কোম্পানি অনেক থেকে, লোক, অনেক কলকাতায় লোক। থেকে লোক এসে এখানে পর্যন্ত বেহালা মায়ের ফেহালা পুজো আমাদের দেয়। হাওড়া ফাওড়া সব জায়গায় অনেক লোকেরা এই আছে। আজকে যে কাপড়টা পরেছি আমার কাছে ঠিকানা আছে বেলতলা। এই যে মায়ের যে কাপড়টা ইনি দিয়ে গেছেন, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। ওনাকে আমি বলেছিলাম পরস্পর কাপড় তো থাকে, সময়ের ব্যাপার থাকে, আপনি আনলেই মতো মায়ের যে সেই মতো আপনি ইয়ে করতে পারবেন, এরম মানে এত ডোনেটে থাকে ব্যাপারটা, বুঝতে পারেন? তার মানে ওনাকে বলেছি আপনি নাম্বার দেবেন, আমি ফোন করে আপনাকে জানিয়ে দেবো। কোন দিন মায়ের বেশি যাগ যজ্ঞ করে মা পূজিত হয়ে থাকেন? শনিবার, প্রত্যেক শনিবার। প্রত্যেক শনিবারটাই বেশি হয়। ভক্তরা কোন সময় আসেন? এদের জন্য মন্দির কি সবসময় খোলা থাকে? ওই 8টার সময় এইবারে, খুলে দেওয়া হয়। বারে যে শনি মঙ্গলবার সকাল 8টা থেকে এমনি মোটামুটি মন্দির তো 7টা থেকেই খোলা থাকে, 7টা থেকে খোলা, 6:30 7টা বাজলে আরতি হলে মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। এবং বতি আসে, ভক্তরা আসে জানলা থেকে বাইরে থেকে নমস্কার করে দূর থেকে প্রণাম করে। এমনকি দরজা বন্ধ থাকলেও পাড়া বলো বিদেশি কেউ যদি আসে, মায়ের এটা প্রদক্ষিণ করে, গাড়িতে হোক, অনেকে বাইক নিয়ে পুরো ঘুরে যায় দোকান খোলার আগে, মানে মায়ের ওপর ভক্তি করে সে জীবনযাপন করে। মানে আজও মায়ের প্রতি আবদার ভক্তদের মধ্যে অনেকে লেগে দোকানদারি আছে। করে, অনেকে আমাদের এই চত্বরে বলো যেখানেও অনেকে দোকানদারি করে, সকালবেলা ফার্স্ট মুটে উঠে পুরো মাকে একবার হেঁটে প্রদক্ষিণ করুক,
বা যে করে তিনি দোকান খুলতে যান। বলছি এই যে বলি প্রথাটা চালু করেছেন মানে কার আমল থেকে, না প্রথম থেকেই চালু? না, প্রথম থেকেই চালু, ওটা আমরা বলতে পারবো না কে চালু করেছিল, তবে মাঝে বন্ধ হয়ে গেছিল। তাতে একটু ঘটনাটা আছে বইয়েতে, যে এই বলি প্রথা বন্ধ করে দিয়েছিল রাজা, আর কোন রাজা সেটা আমি ঠিক বলতে মনে নেই আমার। তারপরে ছেলেরা খেলার ছলে এক ছাগল নিয়ে এসে এই হাড়কাঠের কাছে, তখন তো আর হাড়কাঠ এখানে ছিল না, হাড়কাঠের কাছে বলে এ মানে আমাদের ধান খেয়েছে, এর বলি দেওয়া হবে, বাচ্চাদের খেলা। এই যে বকুল গাছের ডাল ভেঙে তার গর্দানের কাছে, ঘাড়ের কাছে মেরেছে, কেটে দুটো হয়ে গেছে। রাজা তখন চিন্তা করলো যে সর্বনাশ, এ বলি প্রথা বন্ধ করা যাবে না। আচ্ছা, সেই থেকে বলি প্রথা আর বন্ধ নেই। ওটা কোন রাজার আমলে? না, সেটা আমার মানে ঠিক- এটা প্রচলিত, হ্যাঁ, প্রচলিত হয়ে এটা আমি আসছে। ঠিক বললাম। তাহলে রীতি এবং নীতি মেনে মাকে মেনে, আজও হ্যাঁ। পুজো হয়ে আসছে। এবং পিঠের সম্পর্ক আপনারা দর্শকদেরকে জানালেন। এখন বিষয় হচ্ছে নিত্য পূজাও রয়েছে, কিন্তু এই যে ত্রিপুরা সুন্দরী আজকের কৃষ্ণচন্দ্রপুর দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে অবস্থিত, হ্যাঁ। এটা পীঠ। পঞ্জিকায় আপনার কথাই বলছেন যে আঙুল রয়েছে, আঙুল ত্রিপুরা, কিন্তু ওটা নয়, এটাই আসল পায়ের ত্রিপুরা। আঙুল, হ্যাঁ। কিন্তু এটা নিয়ে আপনারা কোনো যে ট্রাস্টের তরফ থেকে বা এলাকা বাসিন্দাদের তরফ থেকে কারোর কাছে আবেদন না, জানিয়েছিলেন? না, আমরা সব জানাই ট্রাস্টে না, তবে রেজিস্ট্রেশন করা, এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে আজ 13-14 বছর আগে রেজিস্ট্রেশন করে তবে এই মন্দির চলছে। এই যে ভক্তদের ভোগ সমাগম বা ট্রাস্ট গঠন ভোগ- হয়েছে। হ্যাঁ, এই যে ভক্তদের ভোগ বা এই যে তাদের যে এত কিছু খরচ, সবটাই কি ভক্তদের দান? সব ভক্তদের দান, এবার আর আছে মায়ের আশীর্বাদ। আর মায়া ওই বললাম না, মনস্কামনার ব্যাপার। হুম। আপনি একটা উদ্দেশ্য নিয়ে এলেন, যে কোনো ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, জমি ক্ষেত্রে, যা হোক, অসুস্থ ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি মনস্কামনা এলেন, মায়ের ডাকছেন, আপনার সম্পূর্ণ হলো হতে, ও সে তার পরিকল্পনা বা সমর্থনের ক্ষমতার ওপরে সে মায়ের কাছে দরকার। মানে অনেক ভক্তি, মানে মা শুধু একটা- নিজেই ডেকে নিয়ে আসবে শুধু তারে। একটা প্রতি যে ভোগ আপনার করেন এটা নয়, যার যেরকম সমর্থ, যার যেমন যে কোনো সামর্থ্য সে দেবে। যে কোনো জিনিস দ্রব্য। এখন মন্দির কি রূপে রয়েছে? মন্দির, মায়ের মন্দিরটা কি রূপ রয়েছে? কি রূপ, এখনো তো মায়ের মন্দিরে অনেক কাজ বাকি বাকি আছে। এখন এইসব এখন পাথর ঘষা হয়নি, রং করা হয়নি, আর তারপরে আউটসাইডে রং করা হয়নি, মায়ের মেলা এসে গেল, কাজের শেষ নেই। অতএব মায়ের কাজের এখন উন্নয়নের শেষ কাজে নেই। মায়ের শেষ নেই। উন্নয়নের কাজে তারপরে শেষ নেই মন্দির এখন। চত্বরটা অনেক সাবেকি মন্দির, হুম। এইটা রিফাইনের একটা দেখুন ব্যাপার না, থাকবে, পরিবারকার সেইরকম ডোনেট এ হলে বহুত তবে দিনের তো জিনিস। এটা আপনি করতে পারবেন। হ্যাঁ, অনেক ডোনেট করেছে, সানের ঘাট নতুন একজনই করেছে, সব আপনি donate। ঢুকেছেন যে গেটটা দেখেছেন, ও একজন অনুদান, বা এই পাথর সেটিং এর ব্যাপারটা এও ডোনেট, ওটাও ডোনেট। কমপ্লিট হয়নি, ও একজনের ডোনেট। এবার রং ফং কমপ্লিট হবে, হলে মেজে পালিশ হবে, কাজ প্রচুর মার বাকি আছে। হ্যাঁ, এই সব আচ্ছা। বতিদেরই সব এই গত অনুদান, সপ্তাহে ও আমি পুট্টি করার জন্য একজন 6,000 টাকা আমার কাছে দিয়ে গেছে। মানে এরকম দান আসে? এইভাবে আচ্ছা, দান দান আচ্ছা, দিলেই কাজ কোনো হবে। ভক্ত হয়তো বাইরের জেলা হোক বা বাইরের রাজ্য বা বিদেশ থেকে যদি কোনো ভক্ত আসেন আপনাদের এই ত্রিপুরা মন্দিরে, মানে আমাদেরও ত্রিপুরা মায়ের মন্দির, তো এখানে থাকার মতন কি পরিস্থিতি না রয়েছে? সেরকম মানে পর্যবেক্ষক পর্যবেক্ষক, হ্যাঁ, হ্যাঁ। সেটা পরিকল্পনা আছে অনেকের। পেছন সাইডে যে বাগান দেখছেন, দু একটা ঘর বাজে করতে থাকলে যদি করতে পারে পরস্পর অনুদানের দিক থেকে ভবিষ্যতে, এরম পরিকল্পনা আছে। পরিকল্পনা আস্তে আস্তে আছে, আস্তে কিন্তু পেরে উঠছে না। সুন্দরবনের একদম প্রত্যন্ত জায়গায় এই মন্দিরটা, আপনারা যদি লোকেশনটা বলেন, যে যদি কেউ কলকাতা থেকে আসেন তারা কিভাবে আসবে আপনাদের এই মন্দির? না, ওরা আত্মীয় স্বজন মাধ্যমে, মানে এক চান্সে তো খুব কম পরিচিত নেই। আপনি এসে যেমন ঘুরে যাচ্ছেন, আপনি ধরেন মানে বতির উদ্দেশ্যে, আপনার এক আত্মীয় থাকবে, সে জেনে যাবে, সে সেইরকম সময় নিয়ে মন্দিরে আসে, সকালে এলো, বিকেল 4-5টা পর্যন্ত, মানে যত রাত্রি পৌঁছানো পর্যন্ত বেরিয়ে যেতে পারবে, সেই উদ্দেশ্যে অনেকে আসতে থাকে। লোকেশনটা মানে কিভাবে, ট্রেন যোগে, বাস ট্রেন যোগে, আমাদের কিভাবে আসবে? শিয়ালদা শিয়ালদার থেকে শিয়ালদা থেকে ট্রেন যোগে, মথুরাপুর লক্ষ্মীকান্তপুর লাইন, না, নামখানা লাইন। শিয়ালদার থেকে ট্রেন যোগে লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানার লোকাল, ওই লোকালে এসে মথুরাপুর স্টেশনে নামতে হবে। মথুরাপুর স্টেশন থেকে ওখানটায় বাস আছে, অটো আছে, ট্রেকার আছে, টোটো আছে। ওদের বললে হবে যে আমি কৃষ্ণচন্দ্রপুর মোড়ে যাব, মা ত্রিপুরা সুন্দরীর মন্দির, এসে নামিয়ে দেবে। আচ্ছা, এটা গেল ট্রেনের। যদি বাসে করে আসে, বাসে করে আছে, তাহলে? বাসে করে যদি ধর্মতলার থেকেও আসে, ডাইরেক্ট বাস আছে রায়দিঘি আমাদের এখানে,
ওই বাসে এসে কৃষ্ণচন্দ্রপুর মোড়ে নামবেন, নেমে ছত্রপক্ষে চলে এলো, এই তো। বা আর একটা বাস আছে বিষ্ণুপুর পর্যন্ত আছে, বিষ্ণুপুর থেকে আবার ওখান থেকে হয়ে করে চলে আসতে ধর্মতলা পারে। যেটা যাচ্ছে হ্যাঁ। বিষ্ণুপুর পর্যন্ত আছে, এসডি 18 বলে যে বাস, আচ্ছা ওটা বিষ্ণুপুর পর্যন্ত আছে। আচ্ছা আমরা একটু পিছনের দিকে যাই। যখন এইখান থেকে মন্দিরটার সূচনা হয়েছিল, আগের যে কোনো স্মৃতি কি রয়েছে? এই যেমন মায়ের যে বক্ষ এখানেই পড়েছিল, ছত্র যে এলাকা হয়েছে, এখানে এমন কিছু পীঠস্থান তার স্মৃতি রয়েছে যেখানে পর্যটকেরা এসে আর কি কি দেখবে? এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসলেন, এর পাশাপাশি আর কি কি দেখতে পাবেন? এখানে এমন কিছু দেখতে পাবে না, দেখতে পাবে ওই পাথর আছে, নানা রকমের পাথর টাথর, বড় বড় এইসব পাথর ছাড়া এখানে আর অন্য কিছু নেই। আগেকার এই স্পটটার কথা বলছেন, হ্যাঁ, এই ত্রিপুরা মায়ের স্পটটা। স্পটে হ্যাঁ, এই এইগুলো স্পটে। এইটা পাবেন। তাছাড়া এইগুলো- এই পাশাপাশি যেমন মায়ের চৈতন্যদেবের পদপীঠ, পাদপীঠ, এই লাইনে 3টে তীর্থস্থান আপনি পাবেন। চক্রতীর্থ, ওই যে চক্রতীর্থ বলছে, বরাশি মঠ যেটা, হ্যাঁ, আর একটু আগিয়ে গেলে জটার মন্দির, এইগুলো দেখতে এই পাবেন। লাইনে এলে আপনি এই 3-4টে তীর্থস্থানে আপনি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, মেলা হয় তো, বাৎসরিক মেলা হয়, অন্নমণির মেলা হয় বাৎসরিক, নন্দা বলে যে মেলা হয়, নন্দার মেলা মানে কি জানেন? বলুন। যে নন্দা স্নান বলতে গেলে যে সময় ভগীরথ মানে নিয়ে আসেন, সেই সময় শিব ওই বদ্রিকানাথ ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়েছিলেন। তাই ওই মঠে মানে বদ্রিকানাথের ওই যে মন্দিরের পাশে যে পুকুরটা আছে, ওটা হচ্ছে দেবীকুণ্ড, ওইখানে ঝাঁপ দিয়েছে। তাই আর চক্রতীর্থ ওই পাশে, চক্রতীর্থেও স্নান করেছিলেন। পরশুরাম হাতের কুঠা আটকে গেছিল তার মারে কাটার জন্যে, পরশুরামে এসে ওই চক্রতীর্থে এসে স্নান করে তবে হাতের কুঠা ছেড়ে গেছিল, জানেন? ওটা ও আদি ওসব তীর্থস্থান। পরশুরামের হাতের কুঠারও ছেড়ে গেছিল এই চক্রতীর্থে স্নান করে গিয়ে। মানে এই সমস্ত ঐতিহাসিক কাহিনীগুলো লুকিয়ে আছে আমাদের সুন্দরবন। হ্যাঁ, আপনারা কি জানেন জেলাবাসী হিসাবে যে আজও এই ত্রিপুরা মায়ের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম হয়? আপনারা কি জানেন এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাচলের কাহিনী? জানতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে এই কৃষ্ণচন্দ্রপুর প্রত্যন্ত গ্রামে। তাই দেখতে থাকুন জেলার বার্তা। আজ এ পর্যন্ত, আবারও ফিরব আগামী পর্বে।